শুভ সকাল। আমি শুরু করছি ক্লাস 6-এর আইসিটির প্রথম অধ্যায়ের একটি সলিউশন ক্লাস। আচ্ছা, এইখানে তথ্য প্রযুক্তির যে আইসিটির যে বইটি আছে সে বইয়ে বেশ কিছু টাস্ক দেয়া হয়েছে। আমি সেটা খুব সংক্ষেপে সেই প্রত্যেকটা টাস্ক নিয়ে একটু আলোচনা করে যাব। আমি চেষ্টা করছি যে বইয়ের সাথে কানেক্টিভিটিটা বাড়ানোর জন্য তোমাদের, কারণ এই বইয়ে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে। সো প্রথমে যদি আমরা বইয়ের সাথে যে কানেক্টিভিটিটা আছে সেটা যদি আমাদের ইনক্রিজ করে, আমরা যদি বইটা সুন্দরভাবে পড়তে পারি, এরপরে আমাদের অন্যান্য যে সমস্ত আদার্স যে সলিউশন সিরিজগুলো আছে সেই দিকে যাওয়ার পরামর্শ দিচ্ছি আর কি। সো প্রথমে আমরা বইকেই মেইনলি ফোকাস করে আগাবো আর কি। তো আচ্ছা, এই যে প্রথমে একটা টাস্ক দেওয়া ছিল প্রথম অধ্যায়ে, যে আমাদের কি কি যন্ত্রপাতিগুলোর লেকচারে কি কি যন্ত্রপাতিগুলোর নাম উল্লেখ করা ছিল তার একটা তালিকা করা। সেটা হচ্ছে এইখানে যে সমস্ত 4-5টি ঘটনা বর্ণনা দিয়ে যে সমস্ত কেস স্টাডিগুলো দেওয়া হয়েছে, সেইখানে বেসিক্যালি রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, মনিটর, মডেম, পেন ড্রাইভ এবং টেলিফোন, এই মূলত এই 9টি বিষয়ের কথা, যন্ত্রপাতির কথা বলা ছিল। এবং প্রত্যেকটা যন্ত্রপাতির কি কাজ এখানে লিখা আছে। এটাই মূলত এই প্রশ্নটার উত্তরটাকে যদি আমরা সহজভাবে লিখতে চাই তাহলে এটা এইরকম একটা মোটামুটি দাঁড়াবে আর কি। এরপরে সেকেন্ড টাস্ক যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রযুক্তির কিছু ভালো দিক এবং কিছু বিপজ্জনক এবং কিছু পরিবেশ নষ্ট করে এমন কিছু উদাহরণের কথা বলা হয়েছে। তো ভালো প্রযুক্তির মধ্যে কিছু উদাহরণ যদি আমরা বলতে চাই তাহলে কম্পিউটার থাকে, অফিসের বিভিন্ন কাজ করা, গবেষণা বা যোগাযোগের জন্য। তারপর ইন্টারনেট, এটাও একটা ভালো প্রযুক্তি। মোবাইল ফোনও ভালো প্রযুক্তি। টেলিভিশন, এটাও একটা ভালো প্রযুক্তির উদাহরণ। চিকিৎসা যন্ত্রপাতি, এগুলোও ভালো প্রযুক্তির উদাহরণ। সোলার প্যানেল, যেটা সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে, সেটাও একটা ভালো প্রযুক্তির উদাহরণ। পানির ফিল্টার, এটাও একটা ভালো প্রযুক্তির উদাহরণ আমাদেরকে, যেটা বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে। আর আরও আছে এটার সাথে, যেমন জিপিএস আমাদের প্রত্যেকের মোবাইলে থাকে, আবার অনেক সময় গাড়িতে থাকে, বিভিন্ন ক্যামেরাতে থাকে। তো জিপিএস এটাও একটা ভালো প্রযুক্তি। গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা মানে পথ এবং অবস্থান খুঁজে পেতে সাহায্য করে, যেমন আমাদের গুগল ম্যাপ আছে প্রত্যেকের মোবাইলে। তারপর অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম, যেটা ঘরে বসেই শিক্ষা গ্রহণের সুযোগ দেয়। ইলেকট্রিক ভেহিকেল, এটা খুবই বর্তমান দিনে খুবই একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা জ্বালানি সাশ্রয় করে এবং পরিবেশ দূষণ কমায়। এটা মানে ব্যাটারি চালিত, আসলে মূলত ব্যাটারি চালিত, এবং এটা কিছু কিছু ক্ষেত্রে হাইব্রিডও থাকে, যেমন এখানে ফুয়েলও থাকবে প্লাস ব্যাটারিও থাকবে। তো দুইটা সিস্টেমই যখন থাকবে সেটাকে তখন আমরা হাইব্রিড সিস্টেম বলবো। সো এই ব্যাপারগুলো হচ্ছে যে মানে ভালো প্রযুক্তিগুলার যে উদাহরণ যদি আমরা বলতে চাই সেটা। এরপর আস্তে আস্তে কিছু বিপজ্জনক প্রযুক্তি, মানে যেটা আমাদের ক্ষতি করতে পারে, যেমন পারমাণবিক অস্ত্র, পারমাণবিক বোমা সবসময়ই ক্ষতিকর। এটা ব্যাপক ধ্বংস করে এবং প্রাণহানির কারণ হতে পারে। সেটা বোমা, যেহেতু এটা
আমরা হিরোশিমা নাগাসাকির উদাহরণ জানি। তারপর হচ্ছে জৈবিক অস্ত্র। জৈবিক অস্ত্র হচ্ছে কি, এর হচ্ছে কিছু কোনো দেশে কিছু ক্ষতিকর জীবাণু ছড়িয়ে দেওয়া এবং সেই জীবাণু দিয়ে বিভিন্ন শিশু, বাচ্চা, বুড়ো সবাই ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা হচ্ছে জৈবিক অস্ত্র। এটা যুদ্ধের সময় একটা দেশ আরেকটা দেশের বিপক্ষে ব্যবহার করে। এটা বিপজ্জনক প্রযুক্তি। রাসায়নিক প্রযুক্তিও অস্ত্র, এটাও যুদ্ধের সময় ব্যবহার হয়। বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে, যেমন পানিতে মিশিয়ে দেয়, মানুষ এবং পরিবেশের ক্ষতি হয় তখন। তারপরে হচ্ছে সাইবার আক্রমণ। এটা হচ্ছে হ্যাকিং টুল, মানে তথ্য চুরি করা। কোনো ইনফরমেশান, সাপোজ একটা সার্ভারে একটা ব্যাংকের বেশ কিছু ইনফরমেশান আছে, কার কত টাকা আছে, কিভাবে আছে, সেই ইনফরমেশানগুলো আছে। তো এই তথ্যগুলো যদি কেউ চুরি করতে পারে, এমনও হতে পারে যে কারো অ্যাকাউন্টে ঢুকে তার অ্যাকাউন্টের টাকাগুলো অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিল। এটা সাইবার আক্রমণের একটা এটা একটা ক্ষতিকারক প্রযুক্তি উদাহরণ। মানুষের ক্ষতিকর ল্যান্ডমাইন, যেটা সীমান্তে অনেক সময় দেখা যায় সীমান্তে নর্মাল অবস্থায়ও থাকে, যে সমস্ত জায়গাগুলোকে আমরা নোম্যান্স ল্যান্ড বলি, সেই সমস্ত জায়গাতেও কিছু ল্যান্ডমাইন থাকে এবং যুদ্ধ শেষ হওয়ার পরও অনেক সময় শত্রুপক্ষ বিভিন্ন জায়গাতে এই ল্যান্ডমাইনগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরও মানুষের জন্য দীর্ঘদিন বিপদ সৃষ্টি করে। সো এইটা। তারপরে ড্রোনের সামরিক ব্যবহার আমরা দেখেছি বিভিন্ন যুদ্ধের সময়। তো এইটা আক্রমণ এবং নজরদারির মাধ্যমে মানুষের ক্ষতি করে। ড্রোন দিয়ে অনেক ভালো কাজ করা যায়, কিন্তু ড্রোনের এটা হচ্ছে একটা ক্ষতিকারক ব্যাপার। স্বয়ংক্রিয় মারাত্মক অস্ত্র ব্যবস্থা, অটোমেটেড উইপন, এটা মানুষের হস্তক্ষেপ ছাড়াই লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে পারে। সাপোজ একটা ড্রোনে একটা বোমা আটকিয়ে দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা যদি রিলিজ করে দেয়, অথবা সেটা গিয়ে একটা বিমানের সাথে যদি আঘাত করে, তো এটা সেই বিমানের যাত্রীরা মারা যেতে পারে। তো এরকম আরও আছে অন্যান্য রিমোট কন্ট্রোল বোমা। তো এগুলা মানুষের হস্তক্ষেপ ছাড়াই আঘাত করে। এটাও হচ্ছে বিপজ্জনক প্রযুক্তির উদাহরণ। তারপরে ভুয়া তথ্য ছড়ানোর প্রযুক্তি, এটা বর্তমান দিনে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা হচ্ছে যেহেতু প্রযুক্তির মাধ্যমে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মাধ্যমে মানুষ বিভিন্ন রকমের ইনফরমেশান দিতে পারতেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ভুয়া খবর কারোর ব্যাপারে ছাড়িয়ে তার বিপক্ষে একটা জনমত সৃষ্টি করা। সো এটা একটা খুব খারাপ দিক, এবং এটা মানুষের মধ্যে বিভ্রান্ত এবং প্রতারণা সৃষ্টি করে, এবং এর জন্য অনেকের মান সম্মানের উপরও আঘাত হয় আর কি। সো এটাও আমরা বিভিন্ন সময়ে দেখেছি আর কি। সো এখানে সংক্ষিপ্ত আকারে লেখা আছে, আমার পিডিএফ ফাইলটা পাঠাইলে সেটা দেখে নিও। এবার কিছু বলা আছে পরিবেশের জন্য ক্ষতিকারক কিছু প্রযুক্তির উদাহরণের মধ্যে, যেমন কয়লা ভিত্তিক। তো কয়লা যখন পুড়ে বিদ্যুৎ উৎপাদন করবে, তখন প্রচুর কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছাড়ে, যেটা পরিবেশ দূষিত করে। সেটা কার্বন ডাইঅক্সাইড পরিবেশের জন্য ক্ষতিকর, আমরা সবাই জানি। সো বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, তো সেটা দূষণ ঘটায়। পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহনও পরিবেশের জন্য ক্ষতিকর। তারপরে ওয়ান টাইম প্লাস্টিক, রিসাইক্লিং প্লাস্টিক না, যেটা হচ্ছে ওয়ান টাইম প্লাস্টিক, যেটা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। এটা মাটিতে মেশে না সহজে। তো এই প্লাস্টিক বর্জ্যটা পরিবেশকে দূষিত করে। তারপর আছে যে অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক আমরা যখন মাটিতে ব্যবহার করি, সেটা মাটি এবং পানির ক্ষতি করে। পুরনো শিল্প কারখানার দূষণকারী প্রযুক্তি, কলকারখানা থেকে যে ধোঁয়া বা বিষাক্ত বর্জ্যগুলো
ছাড়ছে কোনো রকমের শোধন ছাড়াই, সেটার খুব একটা খারাপ প্রযুক্তি। তো এখানে ব্যাপারটা হচ্ছে, যদি ধোঁয়া এবং বিষাক্ত বর্জ্য যদি শোধন করে পরিবেশে না ছাড়ে, সেই ব্যাপারটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক হয় আর কি। তারপর ইলেকট্রনিক ওয়েস্ট, ওয়েস্ট, হ্যাঁ, ইলেকট্রনিক বর্জ্য, যেমন ধরো তোমার একটা মোবাইল নষ্ট হয়ে গেছে, তুমি ফেলে দিছো, যেমন ধরো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেছে, সেটা আমরা ফেলে দিই। সো এই সমস্ত পুরনো একটা টেলিভিশন, রেডিও, সো এই সমস্ত পুরনো ইলেকট্রিক যন্ত্রের যে ক্ষতিকর উপাদানগুলো, হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম প্লাস্টিক থাকে, হ্যাঁ, যেগুলা সিলিকন থাকে, সো এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। আচ্ছা, এরপর এই টাস্কটা মানে 1 নম্বর টাস্কের মতোই, যে কি কি প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহার করতে হয় তার একটা তালিকা তৈরি করো। এই যে আমরা এখানে দেখেছি যে কি কি যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে, তার একটা তালিকা করো, এবং সেই যন্ত্রপাতিগুলোর কাজও আমি এখানে লিখে দিয়েছি। এটা তোমরা পড়তে পারো, এবং সাথে তোমরা যদি নতুন কিছু যোগ করো বা আরও, তো যেভাবে পরীক্ষার খাতায় যেভাবে লিখতে পারবে সেভাবে করে রেডি করে পড়াটাই ভালো আর কি। বারবার সেক্ষেত্রে মনে থাকবে এবং এক্সামে সুন্দরভাবে লিখতে পারবে। আচ্ছা, এরপর টাস্ক 5, এর হচ্ছে কম্পিউটারে গেম খেলার পক্ষে 5টি এবং বিপক্ষে 5টি যুক্তি। তো এই জিনিসটা আমি এখানে মোটামুটি লিখে দিয়েছি। কিছু সুবিধা আছে, বিনোদন দেয়, মনোযোগ বাড়ায়, সমস্যা সমাধানে দক্ষতা উন্নত করে, হাত এবং চোখের কোঅর্ডিনেশন মানে সমন্বয় এটাকে উন্নত করে আর কি, বন্ধুদের সাথে যোগাযোগের সুযোগ দেয়, অনলাইন গেমের মাধ্যমে অন্যদের সাথেও খেলা যায়। সো এতে করে কিন্তু এটার কিছু বেশ অসুবিধাও আছে, যেটা সময় নষ্ট হতে পারে, আসক্তি সৃষ্টি করতে পারে। এগুলো কিন্তু তোমরা আসলে জাস্ট পড়ার জন্য পড়ো না, মানে আসলে একটু এগুলো নিয়ে চিন্তা করো। চোখের সমস্যা হতে পারে, শারীরিক কার্যকলাপ কমে যায়, অনেক বাচ্চা কমিউনিকেশনে খুব দুর্বল হয়, তার ঘুমের ব্যাঘাত ঘটে, বিভিন্ন মানসিক সমস্যা দেখা দেয় তাদের মধ্যে, খাবারের অনীহা সৃষ্টি হয়। সো এই জিনিসগুলো জাস্ট পড়ার সময় একটু ভেবে ভেবে পড়বে, সেক্ষেত্রে এটা ভালো কাজে দিবে আর কি। আচ্ছা, এখানে যে বিষয়গুলো আমরা কোন প্রযুক্তিটি তুমি ব্যবহার করেছো, এটার উদাহরণের মধ্যে যে আমরা সাধারণত নর্মালি দৈনন্দিন জীবনে আমরা ইমেল ব্যবহার করি, তারপরে ভিডিও কলে আমরা কথা বলি, তারপরে গুগলে সার্চ ইঞ্জিনে আমরা তথ্য খুঁজি, নতুন কোনো কিছু মনে হলে, যেটা যে আমি জানি না সেটা আমরা গুগলে খুঁজে থাকি। সো এই জিনিসগুলো আমরা নর্মালি সবাই দৈনন্দিন জীবনে কম বেশি, হোয়াটসঅ্যাপে আমরা কল করি, হ্যাঁ, ভিডিও কল। সো এগুলো আমরা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি আর কি, হ্যাঁ, যে কয়টি কোনো না কোনোভাবে ব্যবহার করেছো তার একটি তালিকা এটা। এরপরে আসছে যে শিক্ষার কোন ক্ষেত্রে আইসিটির ব্যবহার করা যায়, হ্যাঁ, শিক্ষা আর কোন ক্ষেত্রে আইসিটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে, সরকারি সেবার ক্ষেত্রে, এই সমস্ত জিনিস, এই সমস্ত ক্ষেত্রগুলোতে তথ্য প্রযুক্তির ব্যবহারটা করা যায়। 7। আচ্ছা, এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা ক্রিয়েটিভিটি ইনক্রিজ করার জন্য দেওয়া হয়েছে, যে পুরো বইটা পড়ার পরে, তাছাড়া তোমরাও তো অনেক কিছু দেখেছো বা জানো, এখনকার বাচ্চারা অনেকেই অনেক কিছু জানে। তো এর মধ্যে বলা হয় নাই মানে আর কি কাজ করা যায়।
তো এটা হচ্ছে যে এটার উত্তরটা এরকম হতে পারে যে এআই এজেন্ট বা স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার কথাটা এখানে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথাটা এখানে মানে সুনির্দিষ্টভাবে বলা হয় নাই। তো সেটা নিয়ে বলা আছে। তারপরে 6G নেটওয়ার্ক, এখন আমরা 4G 5G মোবাইল ফোনের নেটওয়ার্ক ইউজ করতেছি। তো খুব দ্রুত ইন্টারনেটের জন্য সামনের যে আগামীর যে প্রযুক্তিটা আছে, যেটা 6G, এটা তোমরা অনেকে হয়তো জানো, সেটা আসতেছে, এটা নিয়ে কাজ চলছে। বিভিন্ন অলরেডি মোবাইল অপারেটরগুলো এটা নিয়ে কাজ করছে। সো খুব দ্রুত আমরা হয়তো এটা দেখতে পাবো। সো এই জিনিসটা এখানে বলা হয় নাই। এআই ডিভাইস হচ্ছে মানে যে ডিভাইস, যে আমার মোবাইল ফোনেই কিছু ইন্টেলিজেন্স থাকে। সাপোজ একটা আমি ক্যামেরাটা যদি কোনো অবজেক্ট আইডেন্টিফাই করতে পারে, কোনো একটা আপেল, সে হয়তো যখন ক্যামেরাটা ফোকাস করা হলো সে বলে দিল এটা আপেল। তো কারণ মোবাইল ফোনটা কিভাবে বুঝলো? এটাই হচ্ছে এজ এআই। এটার মাধ্যমে মানে মোবাইল দিয়েই সে ডিভাইসেই অবজেক্ট চেনা যায়। রিয়েল টাইম ট্রান্সলেশন, আমরা হয়তো কেউ বাংলায় বলছি, সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে ফেলতেছে, বা ইংরেজিতে বলতেছে সেটা হয়তো বাংলায় ট্রান্সলেট করে ফেলা যাচ্ছে। এরকম রিয়েল টাইম ট্রান্সলেশন অনেকে মিটিংয়ে সময় ইউজ করে। স্মার্ট ওয়াচে আমরা কতটুকু হাঁটছি, কত ক্যালোরি বার্ন করছি, স্মার্ট ওয়াচে এগুলা দেখা যায়। সো এইগুলো হচ্ছে এজ ডিভাইস। এজ হচ্ছে মানে কাছাকাছি, তোমার কাছাকাছি যে ডিভাইসটা আছে সেটাই হচ্ছে এজ। সো তোমার কাছাকাছি কি আছে? মোবাইল। তোমার কাছাকাছি কি আছে? স্মার্ট ওয়াচ। হ্যাঁ, সো এরা যে এই সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসে যে সমস্ত বিশ্লেষণ করা যায় সেটাই। তারপর কোয়ান্টাম কম্পিউটিং, খুব দ্রুত যদি কোনো জটিল সমস্যার সমাধান করতে হয় তখন কোয়ান্টাম কম্পিউটিং ব্যবহার করা হয়। এটা নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এনক্রিপশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এগুলো জাস্ট আমি অনেকগুলো দিয়েছি, তোমরা যে যতটা পারো তোমার মতো করে পড়ে নেবে। নিউরোমরফিক কম্পিউটিং, এটা সামনে খুবই এটা জনপ্রিয়তা আসবে, যে মানুষের মস্তিষ্কের মতো কাজ করা কম্পিউটার চিপ, এটা নিয়ে এখন বর্তমানে খুব কাজ হচ্ছে। এটা স্পেশাল কম্পিউটিং, স্পেশাল কম্পিউটিংয়ে দেখা যাচ্ছে কি প্রযুক্তিতে বাস্তব এবং ভার্চুয়াল দুনিয়া একসাথে মিশে যায়। ভার্চুয়াল যে ক্লাসরুম এবং অ্যাকচুয়াল যে ক্লাসরুম সিচুয়েশন, এটা অনেকটা একই আর কি, ফাংশনটা একই। সো এই প্রযুক্তির মাধ্যমে ক্লাসরুমকে ভার্চুয়াল এবং ফিজিক্যালও করা যায় আর কি। তারপর 3D ডিজাইন যখন করা হয় মনে হয় না যে সেটা একটা ছবি আঁকা হয়েছে, মনে হয় যেন একটা সত্যিকারের একটা গাছ আর কি। তো ভার্চুয়াল অফিসে অনেকে বাসা থেকে অফিসের বিভিন্ন কাজ করে, জমা দেয়, অ্যাপ্রুভ হয়। সো এগুলো ভার্চুয়াল অফিস ম্যানেজমেন্টের মাধ্যমে হয়, বিদ্যুৎ সাশ্রয় হয়, এতে বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট হচ্ছে এখন ভার্চুয়াল অফিস সিস্টেমটা। এই বইটার মধ্যে আমরা কিন্তু বেশ নতুন কিছু বিষয় আমরা শিখেছি, সেটা আমি একটা টোটাল একটা লিস্ট আকার এখানে দিয়ে দিয়েছি। এখানে একেবারে টোটাল 37 আইটেম আছে আর কি, 37টা আইটেম আছে। তো এটা তোমরা পড়ে নেবে, খুব আমি সহজভাবে একটু সুন্দরভাবে লিখে দিয়েছি। হ্যাঁ, প্রত্যেকটা এর বাইরে কোনো নাই, আমি ভালো করে রিভিউ করে দেখেছি। জাস্ট এটা একটু রিডিং পড়ে নিলে তোমাদের জন্য
ধরতে পারবে। সো আমার পরামর্শ হচ্ছে, আমি যে চ্যাপ্টার 1-এর পার্ট 1 যে রিভিউটা দিয়েছি সেটা অ্যাট ফার্স্ট তোমরা পড়বে, এরপর আমার এই ভিডিওটা একটু দেখবে এবং এটার যে কন্টেন্টগুলা আমার তোমরা একটু দেখবে। দেখার পরে এরপরে তোমাদের অন্যান্য যে সাপ্লিমেন্টারি বইগুলো আছে, যে বিভিন্ন ইয়ারের কোয়েশ্চেন বা গাইড বই, সেখানের ব্যাপারগুলো যখন দেখবে, এটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে আর কি। সো আর এটা আমি নিজে করে দিলাম না এই কারণে, এটা তোমরা পারবে। আমি স্ট্রংলি বিলিভ করি যে পার্ট 1, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 যদি পার্ট 1 আর পার্ট 2 যদি তোমরা ভালোভাবে দেখো, তাহলে এই নমুনা প্রশ্নগুলো নিজেই সলভ করতে পারবে। তারপরে যদি না পারো আমাকে নক করো, আমি এটা সলভ করে দিয়ে দিব আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং।